আসসালামু আলাইকুম, স্বাগত বাংলা ভিশন সংবাদে। আপনাদের সাথে আছি সাহাদাত শাকির। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। করোনায় দেশে একদিনে তৃতীয় সর্বোচ্চ 225 মৃত্যু। ঈদে বাড়ি যাওয়া আসা আর পশুর হাটে স্বাস্থ্যবিধি না মানায় বড় বিপর্যয়ের সংখ্যা বিশেষজ্ঞদের। করোনার মধ্যেও অর্থনীতিকে গতিশীল রাখতে সক্ষম হয়েছে সরকার, বললেন প্রধানমন্ত্রী। দেশের সবাইকে টিকাদানের আশ্বাস। পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বাস্থ্য মন্ত্রণালয়কে সমন্বয় জোরদারের পরামর্শ ওবায়দুল কাদেরের। টিকা সংগ্রহ ও বিতরণের রোডম্যাপ প্রকাশের দাবি বিএনপির। ঈদ উদযাপনে রাজধানী ছাড়ছে মানুষ, পথে পথে ভোগান্তি। রংপুরের মিঠাপুকুরে 2 বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত 5, আহত অন্তত 32। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আগের দিনের তুলনায় করোনায় মৃত্যু ও শনাক্ত দুটোই বেড়েছে। দেশে করোনায় আরও 225 জনের মৃত্যু হয়েছে। এটি করোনায় তৃতীয় সর্বোচ্চ মৃত্যু। রোগী শনাক্ত হয়েছে 11,000-এর বেশি। ঈদে বাড়ি যাওয়া আসা ও কোরবানির হাটে স্বাস্থ্যবিধি না মানায় বড় বিপর্যয়ের আশঙ্কা জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের। তারা বলছেন, অন্তত 14 দিনের কার্যকর কঠোর লকডাউন না দিলে সুফল মিলবে না। মহামারী করোনা পরিস্থিতি যেন কিছুতেই নিয়ন্ত্রণে আসছে না। রবিবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে করোনায় আরও 225 জনের মৃত্যু হয়েছে, যা আগের দিনের চেয়ে 21 জন বেশি। এর আগে 11 জুলাই 230 জনের মৃত্যু হয়, যা একদিনের সর্বোচ্চ মৃত্যু। এ নিয়ে কোভিড-19-এ আক্রান্ত হয়ে দেশে 17,894 জনের মৃত্যু হয়েছে। এর মাঝে সর্বোচ্চ ঢাকা বিভাগে মারা গেছেন 60 জন। এছাড়া খুলনায় 54, চট্টগ্রামে 40 ও রাজশাহীতে 20 জনের মৃত্যু হয়েছে। আরও 11,578 জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে 11,03,989 জনের। গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 8,845 জন। মোট সুস্থ হওয়ার সংখ্যা 9,32,008 জন। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 29.09, সুস্থতার হার 84.42 এবং মৃত্যুর হার 1.62। এমন বাস্তবতায় স্বাস্থ্যবিধিতে শিথিলতার কোনো সুযোগ নেই বলে মনে করে স্বাস্থ্য অধিদপ্তর। জেলাগুলোতে পশুর হাটে নজরদারি জোরদারের পরামর্শ তাদের। নিজেদের গ্রামের বাড়িতে যাচ্ছেন, আমরা তাদের কাছে একটি অনুরোধ রাখতে চাই, সেটি হচ্ছে যে কোনো অবস্থাতেই স্বাস্থ্যবিধি শতভাগ মেনে চলতে হবে, নিজেকে নিরাপদ রাখতে হবে, পরিবারের সদস্যদের নিরাপদ রাখতে হবে। এদিকে জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের আশঙ্কা, বাস, লঞ্চ, মার্কেট ও পশুর হাটে গাদাগাদি করে সংক্রমণ ছড়িয়ে পড়ার অনুকূল পরিবেশ তৈরি করা হয়েছে, যার খেসারত দিতেই হবে। কার্যকর লকডাউনের পরামর্শ তাদের। সর্বত্রই আমরা গাদাগাদি করা, উপচে পড়া মানুষের ভিড় দেখছি, যা করোনার সংক্রমণ ছড়িয়ে পড়ার জন্য একটি অতি অনুকূল পরিবেশ। ফলে আশঙ্কা করা হচ্ছে, ঈদের পরের 2 সপ্তাহে বাংলাদেশে করোনা রোগীর সংখ্যা অনেক গুণে বেড়ে যেতে পারে। ফলে জাতীয়ভাবে একটি বিপর্যয়ের আশঙ্কা রয়েছে। আমরা জানি এখন পর্যন্ত বাংলাদেশে লকডাউন অর্থে লকডাউন আরোপ করা হয়নি। তারপরেও যদি সেটি আরোপ করা হয়, 7 দিনে কখনো কাঙ্ক্ষিত ফলাফল আসবে না। আনতে হলে অন্তত 14 দিন লকডাউন দিতে হবে। যে কোনো মূল্যে স্বাস্থ্যবিধি মেনে চলারও পরামর্শ জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের। তাইমুর রশিদ, বাংলা ভিশন, ঢাকা। এদিকে ঢাকায় নিযুক্ত ভারতের হাই কমিশনার বিক্রম দোরাইস্বামী বলেছেন, ভারতে টিকার যোগান বাড়লে দ্রুত বাংলাদেশকে টিকা সরবরাহ করা সম্ভব হবে। রোববার সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতে যাওয়ার সময় সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। দোরাইস্বামী আরও বলেন, বাংলাদেশের চুক্তি অনুযায়ী বাকি টিকা খুব শীঘ্রই কিভাবে দেয়া যায় সেই চেষ্টা চলছে। চলতি বছরের ডিসেম্বরের মধ্যে আখাউড়া আগরতলা রেললাইনের কাজ শেষ হবে বলে আশা প্রকাশ করেন তিনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ঈদে মানুষ যাতে স্বাস্থ্যবিধি মেনে ঘরে ফিরতে পারে সেজন্য প্রশাসন সহ আইনশৃঙ্খলা বাহিনীকে আরও তৎপর হতে হবে। দেশের একটি মানুষও টিকা কার্যক্রম থেকে বাদ যাবে না এবং এই বিষয়ে সরকার পদক্ষেপ নিয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী। বার্ষিক কর্মসম্পাদন চুক্তি ও শুদ্ধাচার পুরস্কার প্রদান অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। তিনি বলেন, অনেক বাধা সত্ত্বেও করোনার মধ্যে দেশের অর্থনীতিকে গতিশীল রাখতে সরকার সক্ষম হয়েছে। এখন
তথ্য ও যোগাযোগ। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে মন্ত্রণালয় ও বিভাগগুলোর বার্ষিক কর্মসম্পাদন চুক্তি ও শুদ্ধাচার পুরস্কার প্রদান অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরকারি কর্মকাণ্ডের স্বচ্ছতা, দায়বদ্ধতা ও সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিত করতেই এই পদক্ষেপ। করোনা মহামারীতে জনগণের পাশে থাকায় সরকারি কর্মকর্তা ও নেতাকর্মীদের প্রশংসা করেন প্রধানমন্ত্রী। ঈদে ঘরমুখী মানুষদের স্বাস্থ্যবিধি মানাতে আরও তৎপর হওয়ার নির্দেশ দেন। আমরা চাচ্ছি যে আমাদের দেশের মানুষ যেন কোনো রকম ক্ষতিগ্রস্ত না হয়। তো আমি জানি যে আমাদের মানুষগুলো একটু সব গাড়ি বাড়ি ছুটতে পছন্দ করে, মাস্ক পরতে চায় না, কিন্তু যারা যেখানে দায়িত্বরত আছেন আপনারা একটু চেষ্টা করবেন মানুষকে বোঝাতে এবং তারা যেন এই মাস্কটা পরে আর যেন সাবধানে থাকে। সেই জন্য করোনা শুধুমাত্র সংকট না, বরং এর থেকে সবথেকে বেশি আঘাত আসছে আর্থসামাজিক উন্নয়নের পথে। আর আমাদের দুঃখটা হলো যে বাংলাদেশকে আমরা যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছিলাম সেখানে একটা বিরাট ধাক্কা লেগেছে। প্রধানমন্ত্রী আশ্বস্ত করেন দেশে সবাইকে টিকার আওতায় আনা হবে। করোনা এই পরিস্থিতিতে সকলে যেন স্বাস্থ্যবিধিটা মেনে চলে সেদিকেও দৃষ্টি দিতে হবে। তাছাড়া আমরা আমাদের ভ্যাকসিন দেওয়া শুরু করে দিয়েছি, ভ্যাকসিন আসছে এবং আমাদের দেশের প্রত্যেকটা যাদের এই ভ্যাকসিনটা গ্রহণ করার তাদের সকলে যেন এটা নিতে পারে, তার জন্য যত দরকার আমরা তা ক্রয় করব এবং আমরা সেই ভ্যাকসিনটা দেব, যেন আমার কোনো মানুষ যেন ভ্যাকসিন থেকে বাদ না থাকে, সেভাবেই কিন্তু আমরা পদক্ষেপ নিয়েছি। তত্ত্বাবধায়ক সরকারের প্রসঙ্গ উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ওয়ারেন্ট বাদেই তাকে গ্রেপ্তারের পাশাপাশি এমন পরিস্থিতি সৃষ্টি করা হয় যেন জীবনেও আওয়ামী লীগ আর ক্ষমতায় আসতে না পারে। এমন একটা ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি করা হয়েছিল যে জীবনে বোধহয় আর। সৈয়দ আব্দুল মুহিত, বাংলাভিশন, ঢাকা। করোনা পরিস্থিতি যেন ভারতের মতো ভয়াবহ রূপ না নেয় সে লক্ষ্যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সমন্বয় জোরদারের পরামর্শ দিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ উপকমিটির উদ্যোগে প্রধানমন্ত্রীর ঈদ উপহার ও করোনা সুরক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এই পরামর্শ দেন। ওবায়দুল কাদের বলেন, সচেতনতার সর্বোচ্চ মাত্রা অনুসরণ না করলে এই উৎসব যাত্রায় জীবনে ভয়ানক দুঃসংবাদ হয়ে আসতে পারে। তাই প্রত্যেককে নিজের ও পরিবারের জন্য সুরক্ষা বলয় তৈরির পরামর্শ তাঁর। কোরবানি পশু পরিবহনে ফিটনেসবিহীন যানবাহন ব্যবহার না করতে ব্যবসায়ীদের অনুরোধ জানান ওবায়দুল কাদের। প্রতিবেশীদের ভারতে দ্বিতীয় ঢেউয়ের সময় যে বিপর্যয়কর অবস্থা সৃষ্টি হয়েছিল, ভারতের সেই অবস্থারই পুনরাবৃত্তি ঘটবে আমাদের এখানে অক্সিজেন এবং বেডের অভাবে, যেন মানুষের মৃত্যু না হয় সেদিকে খেয়াল রাখতে হবে এবং স্বাস্থ্য মন্ত্রণালয়কে স্বাস্থ্য বিভাগকে আজকে আরও সমন্বয় করতে হবে শহরের সাথে গ্রামের। অবিলম্বে টিকা সংগ্রহ ও বিতরণের সুনির্দিষ্ট রোডম্যাপ প্রকাশের দাবি জানিয়েছে বিএনপি। সেই সাথে গ্যাটকো মামলায় বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে অপরাধের প্রমাণ হয়েছে। হাইকোর্টের পুরো রায়ে এমন মন্তব্যে ক্ষোভ ও বিস্ময় জানিয়ে বলা হয়, এ ধরনের মন্তব্য নিম্ন আদালতকে প্রভাবিত করবে। শনিবারের দলের স্থায়ী কমিটির বৈঠকের বিষয় জানাতে রবিবার গুলশানের দলের চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বিএনপি। এতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, করোনা মহামারীর নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। দুর্নীতির কারণেই করোনার টিকা নিয়ে লেজে গোবরে অবস্থা করে ফেলেছে সরকার। দেশের জনসংখ্যার 70% মানুষকে টিকা দিতে হলে 26 কোটি ডোজ টিকার প্রয়োজন, অথচ এখন পর্যন্ত টিকা প্রাপ্তির কোনো সুনির্দিষ্ট তথ্য সরকার দিতে পারছে না। শুধু মিথ্যাচার করে জনগণের জীবন নিয়ে ছিনিমিনি খেলার অধিকার সরকারের নেই। অবিলম্বে টিকা সংগ্রহ ও বিতরণের সুনির্দিষ্ট রোডম্যাপ, আমরা দুটোই চাচ্ছি, টিকা সংগ্রহ এবং বিতরণের সুনির্দিষ্ট রোডম্যাপ জনগণের সামনে প্রকাশ করতে হবে। করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থতার জন্য অবিলম্বে স্বাস্থ্যমন্ত্রী এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পদত্যাগ করা উচিত বলে সভা মনে করে। সংবাদ সম্মেলনে বলা হয়, গ্যাটকো মামলায় স্থগিতাদেশ চেয়ে রিট করেছেন সৈয়দ গালিব ও সৈয়দ তানভীর নামে দুজন, অথচ 3 বছর পর বের হওয়া রিটের পূর্ণাঙ্গ রায়ে বলা হয়েছে বেগম জিয়ার কথা। গত 2018 নির্বাচনের আগে মামলাগুলো শুনানি করা হয়েছিল যাতে তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে না পারেন। সেই স্কিমটা এখনও চলমান আছেন এবং সেইটার অংশ হিসাবেই আজকে গ্যাটকো মামলায় অযাচিতভাবে অনেক কিছু বলা হয়েছে, যদিও বেগম খালেদা জিয়া এই মামলার কোনো পার্টি না।
মামলার ট্রায়ালই এখনো শুরু হয়নি, কোনো কিছুই হয়নি, কিন্তু অভিযোগ প্রমাণিত। তার মানে এটা কি? প্রিজাজমেন্টাল। এটা মনে হচ্ছে যে বিচার করা হয়ে গেছে, এখন শুধু ফরমায়েশি রায়টা দেওয়ার বাকি রয়েছে। এইটা ট্রায়াল কোর্টের জন্য একটা নেতিবাচক প্রভাব সৃষ্টি করার জন্যই এই ধরনের অপ্রাসঙ্গিক, রিজনেবল, ইরেশনাল কথাগুলো এই মামলায় বলা হয়েছে। তাহলে তো বর্তমান প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অন্তত 20,000 মামলা হতে পারে। উনি তো 14 বছর ধরে কাজ করছেন, বহুগুলোতেই দিয়েছেন। এখন এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো হচ্ছে শুধুমাত্র যেটা কাসা কামাল সাহেব বললেন, যে রাজনৈতিক হয়রানি ছাড়া আর কিছু নয়। সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব বলেন, বিরোধী রাজনীতিতে টিকতে না পেরেই হয়তো জমিয়তে উলামা জোট ছেড়ে চলে গেছে। রাজনীতি টিকতে পারছেন না। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। ঈদের 2 দিন বাকি থাকলেও উত্তরবঙ্গ বাস টার্মিনালগুলো একেবারে ফাঁকা। চাপনি ঘরমুখ মানুষের প্রত্যাশা অনুযায়ী টিকিট বিক্রি করতে না পেরে হতাশ বাস মালিক ও শ্রমিকরা। তবে যথাসময়ে কমলাপুর থেকে ছেড়ে গেছে সবগুলো ট্রেন। শিথিলতা করা হয়েছে লকডাউন, রাস্তাঘাটে যান চলাচল স্বাভাবিক। তবে গাবতলীর বাস টার্মিনালে এসে বোঝার উপায় নাই যে 2 দিন পরেই ঈদ। ফাঁকা টার্মিনালগুলোর চিত্রই বলে দেয় যাত্রী খরায় ভুগছে কাউন্টারের টিকিট বিক্রেতারা। যাত্রী না থাকায় অলস শুয়ে বসে সময় কাটাচ্ছেন তারা। কেউ পত্রিকায় নিবিড় মনোযোগী হয়ে, কেউ বা গল্পগুজব করে পার করছেন সময়। অনেক কর্মকর্তার মাথায় হাত কর্মচারীদের বেতন বোনাস নিয়ে। এবার খুদার কসম করে গেছে, সকালের এই পর্যন্ত আমাদের নর্মাল বাজারে 9-10 টিপ গাড়ি ছাড়ি আমরা। এই সকালের এই পর্যন্ত 1খান গাড়ি ছাড়ছে ভাই, তাও সেই গাড়িটা অর্ধেকের বেশি খালি। আমাদের এতগুলি স্টাফ, আমরা সকাল থেকে গেলাম, একটা গাড়ি ছাড়তে পারি নাই, কিন্তু আমাদের এই স্টাফের মালিক তো এদের বেতন দিতে হবে। যারা যাওয়া যাচ্ছে বিভিন্ন লোকাল কায়দায় চলে যাচ্ছে, কারণ যানজটের কারণে মানুষ ওই টাইমটাকে আর করতেছে না। একেবারে ধ্বংসের পথে। আমরা যে সকালবেলা একটা টিপ ছাড়বো, এই ধরনের সিচুয়েশন এখনো হয় নাই। টার্মিনালগুলোতে যে কজন যাত্রী আছেন তারাও পড়েছেন বিপাকে। যথাসময়ে গাড়ি না আসায় যাওয়া অনিশ্চিত অনেকের। রাস্তায় দীর্ঘ যানজটকেই দুষছেন টিকিট বিক্রেতারা। যানজটের জন্য লেট হচ্ছে আর যাত্রী নাই। তো টিকিট করছি 9টাতে, কিন্তু গাড়ি ছাড়ার কথা আপনার 10:30টায়, বাট এখনো পর্যন্ত গাড়ির কোনো সন্ধান নাই। যাইতে হবে যেভাবে কষ্ট করে ভেঙে ঠেঙে, তাছাড়া তো উপায় নেই। উল্টো চিত্র কমলাপুর রেল স্টেশনে। সকাল থেকেই যথাসময় ছেড়ে গেছে সবগুলো ট্রেন। বেশিরভাগ যাত্রীকেই স্বাস্থ্যবিধি মেনে নির্দিষ্ট দূরত্ব বজায় রাখতে দেখা গেছে। হাতে হ্যান্ড স্যানিটাইজার লাগাচ্ছি কিছুক্ষণ পর পর, আর নিয়মিত মাস্ক পরিধান করছি। স্বাস্থ্যবিধি মেনে আমরা উঠলাম। এই তো সিট একজন একজন করে আছি, ভালো, ওভারঅল খুবই ভালো। প্ল্যাটফর্মে কোনো গ্যাঞ্জাম নাই, বাড়তি কোনো লোক নাই। ঢাকা থেকে 25 জোড়া আন্তনগর ট্রেন আসা যাওয়া করছে, 9 জোড়া মেল কমিউটার ট্রেন চলাচল করছে। ঈদের পর লকডাউন শিথিলের মেয়াদ কম থাকায় ঢাকা ফেরা নিয়ে চিন্তিত ঘরমুখ মানুষ। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। দর্শক, দক্ষিণাঞ্চলের ঘরমুখেও মানুষের ভিড় করছেন রাজধানী সদরঘাটে। সেখানে আছেন আমাদের সহকর্মী মুহিবুল্লাহ মুহিব। সরাসরি যাচ্ছি তার কাছে। মুহিব, সদরঘাটে ঘরমুখে মানুষের ভিড় কেমন দেখছেন? সেখানে স্বাস্থ্যবিধি মানার কি লক্ষণ দেখছেন? সার্বিক চিত্রটা আমাদের জানান। শাকের, ঈদের সময় যত ঘনিয়ে আসছে ততই কিন্তু সদরঘাটে দক্ষিণাঞ্চলমুখী মানুষের যেই ভিড় সেটি কিন্তু বাড়ছে। তো স্বাভাবিকভাবেই প্রতিদিন অসংখ্য জাহাজ দক্ষিণাঞ্চলের 42টি রুটে যাচ্ছে। আজকেও প্রায় 100 লঞ্চ ছেড়ে যাওয়ার কথা রয়েছে। তবে স্বাস্থ্যবিধির কথা যদি বলি, সরকারি নির্দেশনা রয়েছে, ডেকে বিশেষ করে 3 ফিট দূরত্বে যাত্রী বহন করার একটি নির্দেশনা রয়েছে। কিন্তু এইসব নির্দেশনা কিন্তু কাগজ কলমেই রয়েছে। বিআইডব্লিউটিএ বলছে আমরা তদারকি করছি, আর লঞ্চ মালিকরা বলছে যে আমরা স্বাস্থ্যবিধি মেনেই যাত্রী নিচ্ছি। আসলে প্রকৃতপক্ষে কিন্তু সে ধরনের স্বাস্থ্যবিধি মানার কোনো প্রবণতা নেই, বরং এই যে অভিযোগগুলি সেটি অস্বীকারের প্রবণতা রয়েছে সবার মধ্যেই। কিন্তু সেই বিষয়গুলো ওই লঞ্চে বসেই যখন আমরা জিজ্ঞেস করছি, তারা কিন্তু বলছে যে না, ছাদে কোনো যাত্রী নেই। অথচ আমাদের কাছে ফুটেজ রয়েছে প্রত্যেকটি লঞ্চে এমন কোনো জায়গা নেই যেখানে যাত্রী বহন করা হচ্ছে না। তো যদিও বিআইডব্লিউটিএ পক্ষ থেকে বলা হচ্ছে যে তারা এটির বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে, সেই ধরনের ব্যবস্থা কিন্তু আমাদের চোখে পড়েনি। অর্থাৎ গত 2-3 দিনে একটি লঞ্চের বিরুদ্ধে শুধুমাত্র 3000 টাকা জরিমানা করা হয়েছে। কিন্তু অন্যান্য, অথচ এই একই ধরনের অপরাধ, আইন ভঙ্গ
সেটি কিন্তু প্রত্যেকটি লঞ্চই করছে। তো সেটি নামমাত্র একটি ম্যাজিস্ট্রেট টিম রয়েছে, অর্থাৎ মোবাইল কোর্ট, তারা কিন্তু ঠিকমতো তদারকিও করছে না, সেটি কিন্তু আমরা দেখেছি। তো সব মিলিয়ে স্বাস্থ্যবিধি বলতে যেটি বোঝায় সেটি আসলে একেবারেই দেখা যাচ্ছে না, একেবারেই চোখে পড়ছে না। শাকির, এই ছিল আমার কাছে মোটামুটি সদরঘাট এলাকায় দক্ষিণাঞ্চল গামী মানুষের বাড়ি ফেরার যে চিত্র, সেটির সর্বশেষ পরিস্থিতি। ধন্যবাদ মুহিব। সহকর্মী মুহিবুল্লাহ মুহিব সদরঘাট থেকে সার্বিক চিত্র জানাচ্ছিলেন। ঈদ যাত্রায় যানবাহনের অতিরিক্ত চাপ শিমুলিয়া, কাঁঠালবাড়ি ফেরিঘাট এবং ঢাকা টাঙ্গাইল ও ঢাকা ময়মনসিংহ মহাসড়কে থেমে থেমে সৃষ্টি হচ্ছে যানজট। সংক্রমণের ঝুঁকি মাড়িয়ে ঈদ উপলক্ষে যেভাবে পারছেন অনেকেই ছুটছেন বাড়িতে। রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে শিমুলিয়া ঘাটে ভিড় করছেন ঈদে ঘরমুখো মানুষ। ঘাট এলাকায় 15 কিলোমিটার জুড়ে যানবাহনের সারি। তবে পাটুরিয়া দৌলতদিয়া ঘাটে যানবাহনের চাপ থাকলেও ফেরি পারাপার স্বাভাবিক রয়েছে। এদিকে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের যানজট কমেছে, তবে ধীর গতিতে চলছে যানবাহনগুলো। এছাড়া ঢাকা ময়মনসিংহ মহাসড়কেও সকাল থেকে যাত্রী ও গণপরিবহনের ব্যাপক চাপ রয়েছে। রংপুরের মিঠাপুকুরে 2 বাসের মুখোমুখি সংঘর্ষে 5 জন নিহত আর আহত হয়েছেন কমপক্ষে 32 জন। এদিকে যশোরে ট্রাক, পিকআপ ও প্রাইভেট কারের ত্রিমুখী সংঘর্ষে 2 গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। রবিবার সকালে রংপুরের মিঠাপুকুরে মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারান 5 বাস যাত্রী। পুলিশ জানায় সকাল 7:45টার দিকে উপজেলার বলদিপুকুরে কুড়িগ্রাম থেকে ঢাকাগামী জোয়ানা পরিবহনের সাথে ঢাকা থেকে যাওয়া সেলফি পরিবহনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নিহত হন বাস চালক ও এক শিশুসহ 5 জন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 4টি ইউনিট, পুলিশ ও র্যাব উদ্ধারে অংশ নেয়। আহতদের উদ্ধার করে মিঠাপুকুর উপজেলা কমপ্লেক্সে ও রংপুর মেডিকেলে নিয়ে যাওয়া হয়। প্রত্যক্ষদর্শীদের যেটা মতামত, তাতে সেলফি গাড়ি কোনো এক গাড়িকে ওভারটেক করার সময় জোয়ানার সঙ্গে লাগাই দেওয়ার কারণে 2টা গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। এই গাড়ির পাশে আমরা 4টা ভিকটিমকে ডেড বডি পাই। এটা হচ্ছে জোয়ানা পরিবহন, আর একটা হচ্ছে সেলফি পরিবহন, সেখানে আমরা একটা পাই। দুর্ঘটনার পর রংপুর ঢাকা মহাসড়কে 2 ঘন্টা সব ধরনের যান চলাচল বন্ধ থাকে। নিহত সবার পরিচয় মিলেছে। এরা হলেন রংপুরের আব্দুল মতিন, নীলফামারীর আহসান হাবিব, গাইবান্ধা সুন্দরগঞ্জের ফরিদ মিয়া ও সাদুল্লাপুরের শিশু বাবলি এবং সেলফি পরিবহনের চালক ঢাকার ধামরাইয়ের আব্দুল খলিল। এদিকে যশোরের ট্রাক, পিকআপ ও প্রাইভেট কারের ত্রিমুখী সংঘর্ষ হয়েছে। এতে 2 জন নিহত ও 6 জন আহত হয়েছেন। হতাহতরা সবাই গরু ব্যবসায়ী। পুলিশ দুর্ঘটনা কবলিত 3টি যানবাহন জব্দ করেছে। নিহতদের স্বজনরা জানান, গরু কিনতে রবিবার রাতে পিকআপে চড়ে তারা চুয়াডাঙ্গা থেকে যশোরে যাচ্ছিলেন। পরে যশোর শহরের আরবপুর দিঘির পাড় এলাকায় পৌঁছালে এই দুর্ঘটনা ঘটে। সুচরিতা সূচি, বাংলা ভিশন নিউজ ডেস্ক। প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন পরিকল্পনা বিভাগের সিনিয়র সচিব পদমর্যাদার সাবেক সদস্য ডক্টর শামসুল আলম। সন্ধ্যা 7:30টায় বঙ্গভবনের রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের কাছে প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন তিনি। মন্ত্রিপরিষদের বেশ কয়েকজন মন্ত্রী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, তবে করোনার কারণে ছিলেন না প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শপথ অনুষ্ঠান পরিচালনা করেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হচ্ছে তাকে। বর্তমানে ওই মন্ত্রণালয়ের মন্ত্রী রয়েছেন এম এ মান্নান। ডক্টর শামসুল আলম 1973 সালে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে কৃষি অর্থনীতিতে এমএসসি ডিগ্রি অর্জন করেন। দীর্ঘ 35 বছরের অধ্যাপনা শেষে 2009 সালের 1 জুলাই তাকে পরিকল্পনা কমিশনের সদস্য করা হয়। কৃষি অর্থনীতিতে অবদানের স্বীকৃতির কারণে 21 পদক ছাড়াও বেশ কয়েকটি পুরস্কার পেয়েছেন ডক্টর শামসুল আলম। কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক জানিয়েছেন, অস্বাভাবিক হারে বাড়তে থাকা চালের দাম নিয়ন্ত্রণের চেষ্টা করছে সরকার। দুপুরে সচিবালয়ে আমের রপ্তানি বাড়ানোর কৌশলপত্র ঠিক করা নিয়ে এক বৈঠকে তিনি এ তথ্য জানান। চালের দর লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকা অস্বাভাবিক স্বীকার করে মন্ত্রী জানান, দাম কমাতে কাজ করছে সরকার। কৃষিমন্ত্রী জানান, আম রপ্তানিতে পাকিস্তানের চেয়েও পিছিয়ে বাংলাদেশ। পাকিস্তান যেখানে বছরে 10 কোটি মার্কিন ডলার সমপরিমাণের অর্থের আম রপ্তানি করে, সেখানে বাংলাদেশের রপ্তানি মাত্র 34 লাখ টাকারও কম। দেশে যে পরিমাণ আম উৎপাদন হয় তা বিশ্বের ফলনের 2.5%। এসব আম দিয়ে রপ্তানি কিভাবে বাড়ানো যায় সে বিষয়ে সংশ্লিষ্টদের সাথে বৈঠক করেন কৃষিমন্ত্রী।
রাজধানীর ডেমরা এলাকায় অবৈধভাবে গড়ে ওঠা ব্যাটারি ভাঙার 13টি কারখানা ভেঙে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় বেশ কয়েকজনকে আটক করা হয়। রবিবার পরিবেশ অধিদপ্তর ও র্যাবের ভ্রাম্যমাণ আদালত যৌথভাবে এ অভিযান চালায়। গুড়িয়ে দেওয়া হয় ধার্মিক পাড়া ও কমিশনার পাড়া 13টি অবৈধ ব্যাটারি কারখানা বা ভাটি। অভিযানের সময় মালিকদের কেউ উপস্থিত ছিল না। একজন দারোয়ান ও বেশ কয়েকজন শ্রমিককে আটক করা হয়। গত 4 মাস ধরে নিয়মিত বেতন দেওয়া হচ্ছে না এসব শ্রমিককে। অভিযান পরিচালনাকারীরা জানান, এসব কারখানা তৈরিতে সরকারের অনুমতি বা পরিবেশ অধিদপ্তরের কোনো ছাড়পত্র নেওয়া হয়নি। অবৈধভাবে গড়ে ওঠা এসব কারখানা পরিবেশের জন্য মারাত্মক হুমকির। পর্যায়ক্রমে সকল কারখানার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। মালিকদেরও আনা হবে আইনের আওতায়। জমতে শুরু করেছে রাজধানীতে কোরবানির পশুর হাট। হাটগুলোতে বাড়ছে ক্রেতার সংখ্যা। রবিবার রাজধানীর ভাটারায় কোরবানির পশুর হাটে রাতেও আসছে গবাদি পশু। বিক্রেতারা বলছেন, ক্রেতারা দরদাম করলেও গরু কিনছেন খুব কম সংখ্যক মানুষ। যাদের বাসায় কোরবানি পশু রাখার ব্যবস্থা আছে, শুধু তারাই কিনছেন গরু। তবে অনেকে আসছেন পশু পছন্দ করতে। বাড়িতে রাখার জায়গা না থাকায় ঈদের আগের দিন তারা পশু কিনবেন বলে জানিয়েছেন। এদিকে বৃষ্টির মধ্যে হাটের ব্যবস্থাপনা নিয়ে অভিযোগ রয়েছে বিক্রেতাদের। তবে হাটে স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে কঠোরতা লক্ষ্য করা গেছে। বারবার মাইকিং করে সকলকে সচেতন করা হচ্ছে। করোনা সংক্রমণ ঠেকাতে গাজীপুরে পোশাক শ্রমিকদের টিকা দেওয়া শুরু হয়েছে। গাজীপুরের কোনাবাড়ি শিল্পাঞ্চলের পোশাক শ্রমিকদের টিকা দেওয়ার মাধ্যমে এই কর্মসূচি শুরু হয়। সংশ্লিষ্টরা জানিয়েছেন, কোনো রকম নিবন্ধন ছাড়া জাতীয় পরিচয়পত্র দেখালেই দেওয়া হচ্ছে টিকা। রবিবার সকালে কোনাবাড়ি এলাকায় তুসুকা ডেনিম কারখানায় এই কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক SM তরিকুল ইসলাম। সিভিল সার্জন জানান, প্রথম পর্যায়ে স্থানীয় 4টি পোশাক কারখানার শ্রমিকদেরকে সরাসরি কারখানায় গিয়েই দেওয়া হবে টিকা। টিকা দিয়ে আমরা সংবাদ শেষ করব। BRB কেবল শিরোনামগুলো আরেকবার জানিয়ে। করোনায় দেশে একদিনে তৃতীয় সর্বোচ্চ 225 মৃত্যু। ঈদে বাড়ি যাওয়া আসা আর পশুর হাটে স্বাস্থ্যবিধি না মানায় বড় বিপর্যয়ের শঙ্কা বিশেষজ্ঞদের। করোনার মধ্যেও অর্থনীতিকে গতিশীল রাখতে সক্ষম হয়েছে সরকার, বললেন প্রধানমন্ত্রী। দেশে সবাইকে টিকা দানের আশ্বাস। পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বাস্থ্য মন্ত্রণালয়কে সমন্বয় জোরদারের পরামর্শ ওবায়দুল কাদেরের। টিকা সংগ্রহ ও বিতরণের রোড ম্যাপ প্রকাশের দাবি বিএনপির। ঈদ উদযাপনে রাজধানী ছাড়ছে মানুষ, পথে পথে ভোগান্তি। রংপুরে মিঠাপুকুরে 2 বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত 5, আহত অন্তত 32। দর্শক, এই ছিল একটার মতো। পরের সংবাদ রাত 10:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাদেশের সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavishnnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।